আবারও স্বাগত ২১শে বিজনেসে। সঙ্গে আছি আমি জান্নাতুল বুশরা। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দিই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও শেয়ার বাজারের সবশেষ খবরাখবর। দর্শক, শুরুতেই জানিয়ে দিব ঢাকা শেয়ার বাজারের সবশেষ খবরাখবর। দর্শক, আজ বৃহস্পতিবার সূচকের নিম্নমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে সপ্তাহের শেষ কার্যদিবস। সূচক ৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪,৮৬৯ পয়েন্টে। মোট লেনদেন হয়েছে ৪৩৮ কোটি টাকার কিছু উপরে। লেনদেনকৃত বেশিরভাগ কোম্পানিরই কিন্তু দর হ্রাস পেয়েছে। দর হ্রাস পেয়েছে ২৩৯টি কোম্পানির, আর দর বৃদ্ধি পেয়েছে ১০৩টি কোম্পানি, এবং দর অপরিবর্তিত রয়েছে মাত্র ২৯টি কোম্পানির। দর্শক, এখন আমরা দেখে নিব ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেড, টপ গেইনার এবং টপ লুজারে কারা কারা রয়েছে। দর্শক, শুরুতেই দেখে নিচ্ছি টপ ট্রেডে কারা রয়েছে। ডিএসসি টপ ট্রেডে শুরুতেই রয়েছে আনোয়ার গ্যালভানাইজিং। আনোয়ার গ্যালভানাইজিং এর মোট লেনদেন হয়েছে ১৫ কোটি টাকার কিছু উপরে। দ্বিতীয় অবস্থানে রয়েছে বারাকা পতেঙ্গা লিমিটেড। বারাকা পতেঙ্গা লিমিটেডের মোট লেনদেন হয়েছে ১৫ কোটি টাকার কিছু উপরে। তৃতীয় অবস্থানে রয়েছে স্কয়ার ফার্মা। স্কয়ার ফার্মার মোট লেনদেন হয়েছে ১৩ কোটি টাকার কিছু উপরে। চতুর্থ অবস্থানে রয়েছে শামিত অ্যালায়েন্স পোর্ট লিমিটেড। শামিত অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের মোট লেনদেন হয়েছে ১১ কোটি টাকার উপরে, মানে ১২ কোটি টাকার কাছাকাছি। এবং পঞ্চম অবস্থানে রয়েছে সিমটেক্স। সিমটেক্সের মোট লেনদেন হয়েছে ১১ কোটি টাকার কিছু উপরে। দর্শক, এতক্ষণ দেখছিলাম ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেডে কারা রয়েছে। এবার আমরা দেখে নিব ঢাকা শেয়ার বাজারে টপ গেইনারে কারা রয়েছে। ডিএসসি টপ গেইনারের শুরুতে রয়েছে ফার্স্ট ফাইন্যান্স। ফার্স্ট ফাইন্যান্স আজ দর বৃদ্ধি পেয়েছে ১০%। দ্বিতীয় অবস্থানে রয়েছে কেয়া কসমেটিক্স। কেয়া কসমেটিক্সের দর বৃদ্ধি পেয়েছে ১০%। তৃতীয় অবস্থানে রয়েছে সিএনএ টেক্সটাইল। সিএনএ টেক্সটাইলের দর বৃদ্ধি পেয়েছে ১০%। চতুর্থ অবস্থানে রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং ফাইন্যান্স সার্ভিস লিমিটেড। ইন্টারন্যাশনাল লিজিং ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের দর বৃদ্ধি পেয়েছে 10%। আশ্চর্যজনকভাবে সবগুলার 10% করেই দর বৃদ্ধি পাচ্ছে। এবং পঞ্চম অবস্থানে রয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড। ন্যাশনাল ব্যাংক লিমিটেডের দর বৃদ্ধি পেয়েছে 10%। দর্শক, এতক্ষণ আমরা দেখে নিচ্ছিলাম টপ ট্রেড, টপ গেইনারে কারা রয়েছে। এখন আমরা দেখে নিব টপ লুজারে কারা রয়েছে। দর্শক, আমরা অপেক্ষা করছি টপ লুজারের জন্য। ডিএসসি টপ লুজার দেখে নিচ্ছি আমরা। ডিএসসি টপ লুজারের প্রথম অবস্থানে রয়েছে সিমটেক্স। সিমটেক্স আজ দর হারিয়েছে ৯.৮৪%। দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দর হারিয়েছে ৭.৮৯%। তৃতীয় অবস্থানে রয়েছে প্রাইম টেক্সটাইল। প্রাইম টেক্সটাইল দর হারিয়েছে ৬.৯৮%। চতুর্থ অবস্থানে রয়েছে সালভো কেমিক্যাল লিমিটেড। সালভো কেমিক্যাল লিমিটেড দর হারিয়েছে ৬.২৫%। এবং পঞ্চম অবস্থানে রয়েছে তিতাস গ্যাস। তিতাস গ্যাসের দর হ্রাস পেয়েছে ৫.৯৯%, মানে ৬% বলা যায়। দর্শক, এতক্ষণ আমরা দেখছিলাম ঢাকা শেয়ার বাজারের সবশেষ খবরাখবর। এখন পুঁজিবাজার নিয়ে আমাদের সাথে কথা বলবে শ্যামল ইকুইটি ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাজিদুল ইসলাম। আমরা অপেক্ষা করছি আমাদের অতিথির জন্য। সাজিদুল ইসলাম, আপনাকে স্বাগত ২১শে বিজনেসে। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, আপনাকেও ধন্যবাদ। সাজিদুল ইসলাম, আমার প্রথম প্রশ্ন থাকবে আপনার কাছে। টানা ৩ দিন সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা থাকার পর আজ আমরা লক্ষ্য করছি সূচকের নিম্নমুখী প্রবণতা। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? হঠাৎ করে সূচকের পতন, যদিও এর আগে সূচকের পতন ছিল, তারপর টানা ৩ দিন ঊর্ধ্বমুখী প্রবণতা, আবার সূচক নিম্নমুখী, এই ব্যাপারটাতে আপনি কি বলবেন? আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আমাদের খুব কাঙ্ক্ষিত একটা সময় গত ৩ দিন, যেটা আমরা ঊর্ধ্বমুখী প্রবণতা বলেন, বা আমরা যেটা কি পছন্দ করি বাজার ভালো বলতে। আজকে অ্যাজ ইউজুয়াল বাজার পড়েছে, যেটা আজ গত ৩ দিন এবং আজকে যদি অ্যানালাইসিস করতে হয়, তো ৩ দিন বাজার বাড়ার পরে একদিন বাজার পড়তে পারে, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু অস্বাভাবিক ব্যাপারটা হলো যে গত টানা ১০ বছর ধরে যদি পুঁজিবাজার খারাপ থাকে, বা আমরা যদি কখনোই বলতে পারি না যে পুঁজিবাজারটা ভালো ছিল ১০ বছরের ১০টা মাস, সেটা আমাদের জন্য দুঃখজনক একটা ব্যাপার। আমরা এই দুঃখ নিয়ে আছি। আসলে আমাদের পুঁজিবাজারের যারা আমাদের বিনিয়োগকারী আছেন, তারা প্রচন্ড ভাবে অবহেলিত, তারা নিগৃহীত, বা বিভিন্ন ভাবে তারা প্রতারিত হচ্ছেন। নানান ভাবে এখানে বিনিয়োগ করতে এসে তারা প্রতারণার ফাঁদে পড়ছেন।
সরকার প্রতারণা করছে, সরকার বাইরে অন্যান্য নিয়ন্ত্রণ সংস্থা যারা আছে তাদের কার্যক্রম, এই কার্যক্রমগুলো মানে আমাদের বিনিয়োগকারীদেরকে আর্থিকভাবে ক্ষতির যেরকম হচ্ছেন, সেই সাথে তাদের যে পুঁজির যে নিরাপত্তা তারা একটু চান, সেই নিরাপত্তাহীনতা এখন তারা ভুগছেন। আসলে এখানে খুব দুঃখের সাথে বলতে হয় যে যদিও আমি এই কথাগুলো বলাটা আসলে সমীচীন না, তারপরে যেটা সত্যি সেটা আমাকে বলতে হবে, সেটাই হলো যে আমরা আসলে ভালো নেই, পুঁজিবাজারের কোনো বিনিয়োগকারী কোনো একটি পক্ষ ভালো নেই। তাদের তো আসলে উচিত পুঁজিবাজারের নিরাপত্তাটা নিশ্চিত করা। আপনি কি বলেন? মানে জি অবশ্যই, বিনিয়োগকারীদের অবশ্যই, পুঁজির নিরাপত্তা দেওয়া। অবশ্যই একজন একজন বিনিয়োগকারী বাজারে আসেন, উনি জানেন যে এখানে অনেকগুলো নিয়ন্ত্রক কাজ করে। উনি দেখেছেন এখানে বাংলাদেশ ব্যাংক একটি কথা বলবে, এটাকে বিশ্বাস করতে হবে, সিকিউরিটি কমিশনকে তারা বিশ্বাস করতে হবে, ইদরাকে বিশ্বাস করতে হবে, এখানে স্টক এক্সচেঞ্জ আছে, এতগুলো নিয়ন্ত্রক থাকার পরেও সে যদি প্রতারিত হন তাহলে তো আসলে কিছু বলার নেই। এখানে একজন বিনিয়োগকারী কেন বিনিয়োগ করতে আসেন? উনি জানেন যে আমার এই পুঁজির, উনি কিন্তু আসলে ট্রেডিং লোকসানটার কথা কখনোই বলেন না। আমরা কোনোদিনই দেখি নাই যে কোনো বিনিয়োগকারী তার ট্রেডিং লোকসানের কথা এসে বলে আমাদেরকে বলছেন যে আমার কেন লোকসান হলো বা কোন অন্য কিছু। কিন্তু তারা যদি প্রতারণার ফাঁদে পড়েন, আমি আপনাকে একটি উদাহরণ দিই, আপনি হয়তো জেনে থাকবেন। আহ, যেমন আপনি তিতাস গ্যাসের কথা একটু আগে বলছিলেন, যে তিতাস গ্যাস নিয়ে সরকার একদম স্পষ্টত যে প্রতারণা করেছেন বিগত কয়েক বছর আগে, আবার বাংলাদেশ ব্যাংক আরেকটি নতুন প্রতারণার মাধ্যমে আমাদের শেয়ারকে শূন্য ঘোষণা করলেন 5টি ব্যাংক। অথচ দেখেন গত এক বছর আগেও এই কোম্পানিগুলো ডিভিডেন্ড দিয়েছে, এই কোম্পানিগুলো ফিনান্সিয়াল স্টেটমেন্ট পর্যালোচনা করেছে বাংলাদেশ ব্যাংক অনুমোদন দিয়ে বলেছে যে তাদের প্রফিট হয়েছে, তাদের নেট অ্যাসেট ভ্যালু পজিটিভ। এত কিছুর পরে তারা আমাদেরকে ডিভিডেন্ড দিয়েছে, আমরা সেই ডিভিডেন্ড পেয়েছি। অথচ কিছুদিন পরে এসে বলছেন যে সব গার্বেজ, এগুলো সমস্ত ভুয়া মিথ্যা কথা। এইভাবে যদি হঠাৎ করে নীতি বা সিদ্ধান্ত পরিবর্তন হয় এবং সেই কারণে যদি বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ হারিয়ে একদম রাস্তার ভিতরে পড়ে যান, তাহলে তো এর চাইতে বড় দুঃখের জায়গায় আর কোথাও নাই। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশ একীভূত হওয়া যে 5 ব্যাংক, তাদের যে শেয়ার হোল্ডাররা তাদের সম্পর্কে তাদের শেয়ার ফেরত পাওয়া সম্পর্কে বাংলাদেশ ব্যাংক একরকম কথা বলছে, সরকারের পক্ষ থেকে একরকম কথা আসছে, একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে। এটা নিয়ে আপনি কি বলবেন? আপনার কি মনে হয়? না, এখানে তো আসলে ধোঁয়াশার কোনো 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 কারণ নাই। এখানে যদি এই কোম্পানিগুলোর কি হয়েছে, কোম্পানিগুলো যদি মার্জার হতো বা কোম্পানিগুলো যদি বিজনেস নিজেরা বন্ধ করে দিত, এটা যে কোনো কিছু করতে হলে বার্জার করুক বা যেটাই করুক না কেন, এখানে বিনিয়োগকারীদেরকে জানানো উচিত ছিল অনেক আগেই। এবং এটি ইজিএম করে আমাদের পারমিশন নেওয়ার কথা ছিল যে আমরা মার্জ হতে চাই কিনা। আমরা যদি মার্জ হতে চাই তাহলে আপনি মার্জ করতে পারবেন, এইভাবে বাধ্যতামূলক ভাবে মার্জ করা যায় না। এটা এই ধরনের নজির পৃথিবীর কোথাও নাই। আপনি সকালবেলা ঘুম থেকে উঠে বলবেন যে 5টি ব্যাংক বন্ধ করে দিলাম, এইভাবে তো আসলে একটা ইকোনমি চলতে পারে না। এখন আবার নতুন ভাবে আশঙ্কার জায়গা তৈরি হয়েছে যে সামনে আবার বাংলাদেশ ব্যাংক থেকে বা অন্য সংস্থা থেকে কি বলেন যে আরো 3টি 4টি ব্যাংক আমরা বন্ধ করে দিতে চাই বা এটা করতে চাই। এই ধরনের জিনিস যদি হয় তাহলে আসলে আমরা মানে পুঁজিবাজারে আসবো কেন? এখানে অন্যের হয়তো টাকার নিরাপত্তা আছে, যারা ডিপোজিটর আছেন তাদের টাকার নিরাপত্তা হয়তো বাংলাদেশ ব্যাংক কিছুটা দেবেন, কিন্তু আমাদের বিনিয়োগের নিরাপত্তা বাংলাদেশ ব্যাংক দিচ্ছেন না। আমাদের নিরাপত্তা তো অন্য কেউ দিবে না, আমাদের নিরাপত্তা আমাদের নিজেদেরকে নিতে হবে। এখন এটি যদি হয় যে আমাদের আমাদের নিরাপত্তা শুধু আমাদেরকে নিতে হবে, তাহলে আসলে এতগুলো নিয়ন্ত্রক থাকার কোনো দরকার নেই, এতগুলো দরকার নেই তাদের। তারা কি কার্যক্রম করেছে এখন তো সেটিও তো দেখভাল করার দরকার আছে, যে তারা কেন আমাদের এতদিন ডিভিডেন্ড দিতে দিল। যদি ব্যাংকগুলোর এই অবস্থাই হয়, আরো 9টি লিজিং কোম্পানি আছে তারাও হয়তো একই অবস্থায় যাচ্ছে, সামনে আরো কিছু ব্যাংক হয়তো এই অবস্থায় যাবে। এইভাবে যদি হয় তাহলে পুঁজিবাজারের জন্য তো আসলে মানে আমরা ভালো ভবিষ্যৎ সহসা দেখতে পাচ্ছি না। বাংলাদেশ ব্যাংক যদিও বলছিল যে সরকার চাইলে ক্ষতিপূরণ দিতে পারে। হ্যাঁ, সরকার চাইলে তো অবশ্যই পারে। আমরা তো আসলে সরকারের কাছে তো ক্ষতিপূরণ চাইনি, আমরা আমাদের ন্যায্যটা চাই। সরকারের কাছে ক্ষতিপূরণ চাইবো কেন? আমাদের বিনিয়োগকারী এখানে বিনিয়োগ করেছেন, উনি দেখে শুনে বিনিয়োগ করেছেন, উনি কোম্পানিগুলোর ডিসক্লোজার দেখে বিনিয়োগ করেছেন। বাংলাদেশ ব্যাংক এই ডিসক্লোজার গুলোকে অনুমোদন দিয়েছেন, অনুমোদনের মাধ্যমে আমরা ডিভিডেন্ড পেয়েছি। তারপরে আজকে এসে আমাদের কেন তার ক্ষতিপূরণ চাইতে হবে কেন, বা আমরা ক্ষতিপূরণ পাবো কেন? আমাদের ন্যায্যটা দিতে হবে। আমরা তো এখানে পুঁজিবাজারের কোনো লোক তো আসলে কারোর কাছে ভিক্ষা চায় না, তো পুঁজিবাজারের কোনো বিনিয়োগকারী ভিক্ষা চাচ্ছে না।
আপনার সাথে একমত পোষণ করে আমি পরবর্তী প্রশ্ন করতে চাচ্ছি। আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে, মার্জিন রুলস বিধিমালা ও আইপিও বিধিমালা সংস্কার হচ্ছে, এটা নিয়ে বাজারে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? ধন্যবাদ। আসলে এটা খুব সময় উপযোগী একটি প্রশ্ন। আমাদের মিউচুয়াল ফান্ড বিধিমালাটা পাশ হয়েছে মাত্র, বা ইয়েতে আছে। এই, আর যে ইয়ার কথা বলে মার্জিন লোনটি আসলে আমাদের বাজারের জন্য তো একটি ক্যান্সার। এটি অনেকদিন থেকেই যে বিধিমালাটি হয়েছে, বিধিমালাটা ভালো, কিন্তু সব ভালো আসলে সব সময় ইয়া যায় না। এখন বাজারের যে অবস্থা, আমরা গত 10 বছর ধরে বাজার আমাদের কোনোভাবে একটি দিনের জন্য আমরা বাজারে স্বস্তির মধ্যে ছিলাম না, এবং এই ছিলাম না এই মার্জিনের কারণেই। তো এখন যদি এই মার্জিন থেকে আমাদেরকে বের হয়ে আসতে হয়, তাহলে আসলে সময় দেওয়া উচিত ছিল। সবচেয়ে বড় জিনিস হলো যে একটি কাজ হুট করে করাটা ঠিক না। এটি মার্জিন যেটা রুলটা যেটি হয়েছে, এটি সময় উপযোগী। ইমপ্লিমেন্টেশনের সময়টা এখন ঠিক নাই, এটিকে কিছুদিন ডিলে করা যেত। আর এই বর্তমান যে মার্জিন রুল যেটি পাশ হয়েছে, এটি যদি আমরা এখন পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করতে যাই, তাহলে নতুন নতুন কোম্পানি আবার ইয়াতে পড়বে, মার্জিন কলে পড়বে, এবং এই মার্জিন কল কিন্তু শেষ হবে না। আর আমাদেরকে যে সময় দিয়েছে যে 6 মাসের ভিতরে এটি এখান থেকে বেরোয় আসতে হবে, আসলে এই এই এত অল্প সময়ের ভিতরে বেরোয় আসা সম্ভব না। তো এই জিনিসগুলোকে যদি আমাদের বিএসসিসি যদি একটু সুনজরে নেন, তাহলে হয়তো বাজারের জন্য ভালো হবে। তবে আমি কিন্তু অবশ্যই বলছি যে মার্জিন মার্জিন রুলস যেটি হয়েছে এটি ভালো, তবে এটি ইমপ্লিমেন্টেশন করার জন্য এখন উপযুক্ত সময় না। আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন থাকবে, বাজারে প্রায় 400 স্ক্রিপ্ট, যার মধ্যে মাত্র 146টা মার্জিন যোগ্য, তার মানে বেশিরভাগ স্ক্রিপ্টই মার্জিন অযোগ্য। তাহলে কি আপনি এই পুঁজিবাজারকে সুস্থ পুঁজিবাজার বলবেন? না, মার্জিনের সাথে তো আসলে পুঁজিবাজারের সুস্থতা অসুস্থতা মিন করে না। যেমন ধরেন, আমি একটি উদাহরণ দিই, যেমন জেড ক্যাটাগরির একটি কোম্পানি মার্জিন পাবে না, সেটি মানে কেন জেডে গেল বা কি কারণে জেডে গেল, এটি তো একটা দেখার বিষয় আছে। যদি কোম্পানিটির ভবিষ্যৎ ভালো থাকে তাহলে মার্জিন পেতে পারে। এখন মার্জিনের উপরে ভিত্তি করে আসলে বাজারকে সুস্থ বা অসুস্থ বলা যাবে না। বাজার, আমরা যেটি সুস্থ বলি যে বাজারটা আসলে কতটা লিকুইড, এই বাজারে কত কত বিনিয়োগকারীর অংশগ্রহণ হয়েছে, বাজারে কত লেনদেন হচ্ছে, লেনদেনের উপরে এবং বাজারের লিকুইডিটির উপরে বাজারের সুস্থতা অসুস্থতা নির্ভর করে। বাজার এখন একটি কোম্পানি ধরেন যে কোনো কারণে যদি তার পি বেড়ে যায়, পি বেড়ে গেলে এই কোম্পানিটা মার্জিন পাবে না। হয়তো এখন যদি আজকে সব কোম্পানি ধরেন আপনি পি বেড়ে গেল, বাজার অনেক উপর দিকে চলে গেল, বাজারের ইন্ডেক্স 2000 পয়েন্ট বেড়ে গেলে, তখনও কিন্তু এই মার্জিন অযোগ্য শেয়ারই বেড়ে যাবে। মার্জিন অযোগ্য শেয়ার যদি বেড়ে যায়, তার অর্থ এই না যে বাজার অসুস্থ হয়ে গেল। কিন্তু আমরা দেখছি যে বেশিরভাগই দুর্বল কোম্পানি, মানে 400টার মাঝে 146টা, অর্ধেকেরও মানে কম এটা মার্জিন যোগ্য। না, আসলে মার্জিনের সাথে বাজারের সুস্থতা অসুস্থতা একদমই নির্ভর করে না। বাজারের সুস্থতা নির্ভর করে আমি আপনাকে আরেকটি ছোট্ট উদাহরণ দিই। যেমন ধরেন আমাদের দুটি সাইকেল থাকে, একটি ডিসেম্বর, একটি জুন ক্লোজিং এর উপরে। যখন আমরা যেদিন এই কোম্পানিগুলো যখন ডিভিডেন্ড ডিক্লেয়ার করে, বা যখন সে কোনো কর্পোরেট ডিক্লারেশন দেয়, তখন এই কোম্পানিগুলো মার্জিনের জন্য অযোগ্য ঘোষিত হয় কিছুদিনের জন্য। এইরকম সময় যদি ধরেন একটা লম্বা সময় যদি অনেকগুলো কোম্পানি মার্জিনের অযোগ্য থাকে, তখন কি আপনারা এটিকে আমরা বলবো যে বাজার অসুস্থ? বাজার অসুস্থ বলা যাবে না। তো বাজারকে সুস্থ বলতে হলে অবশ্যই আমাদের বাজার কতটা লিকুইড এবং কতটা আহ লেনদেন হচ্ছে, তাকেই আমাদের আসলে বাজারের সুস্থতা নির্ভর করে তার উপরে। সাজিদুল ইসলাম, আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য। আপনাকে অশেষ ধন্যবাদ, এবং 21শে টিভির সমস্ত দর্শককে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম শ্যামল ইকুইটি ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাজিদুল ইসলামের সাথে। দর্শক, এবার নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরেই।